বর্তমান সময়ে আমরা চায়নাতে ব্যবসা অথবা পর্যটন বিভিন্ন কারণেই ভ্রমণ করে থাকি। তো চায়না ভ্রমণের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এবং চায়নাতে মুদ্রা ব্যবহারের জন্য অর্থাৎ টাকা বা বৈদেশিক মুদ্রা কিভাবে ব্যবহার করলে কোন মাধ্যমে ব্যবহার করলে আপনি সব থেকে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন বা আপনার খরচটা কম হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করি যে চায়না ভ্রমণে কোন মুদ্রা কিভাবে ব্যবহার করলে আপনার খরচ এবং সময় সাশ্রয় হতে পারে। প্রথমে বলছি, চায়নাতে কিন্তু আপনি নগদ মুদ্রা অর্থাৎ ক্যাশ কারেন্সি, এরপরে কার্ড অর্থাৎ এটিএম যে কোনো কার্ড, এরপর আপনি ই ওয়ালেট অর্থাৎ আপনার বাংলাদেশে যেমন বিকাশ নগদ রকেট আছে, এরকম সেই দেশে আছে আলিপে, উইচ্যাট, এরকম বিভিন্ন ওয়ালেট আছে। এই ওয়ালেটগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে প্রথম কথা হচ্ছে কার্ডের বিষয়টা নিয়ে আমি প্রথমে কথা বলি, কারণ কার্ড খুব কম জায়গাতেই তারা নিয়ে থাকে। বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংক চাইনিজ কিছু কোম্পানির গেটওয়ের কার্ড ইস্যু করে, যেমন জেসিবি বা এরকম ইউনিয়ন পে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু এগুলোরও যদি বলেন ক্ষেত্রটা কিন্তু অনেকটাই কম, মানে খুব কম জায়গাতেই এটি সাপোর্ট করবে বা আপনি এটা দিয়ে লেনদেন করতে পারবেন। এবারে বলছি নগদ মুদ্রার কথা, কারণ নগদ মুদ্রা কথা বলতে গেলে প্রথমে যে কথাটা আসে, যে কেউ আপনাকে বলবে, যারা পূর্বে চায়না ভ্রমণ করেছেন তারা আপনাকে বলবে যে আপনি নগদ মুদ্রা যতটা পারেন কম ব্যবহার করবেন, কারণ চায়নাতে নগদ মুদ্রা নিতেই চায় না। তো এবার আমি আমার প্রায় 1 মাস মতো সেখানে থাকার অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদের সাথে আলোচনা করব। নগদ মুদ্রা যদি নিয়ে যান, নগদ মুদ্রা কোনটা নিয়ে যাবেন এটা হচ্ছে প্রথম কথা। নগদ মুদ্রা আপনি চাইলে রেনমিনবি নিয়ে যেতে পারেন, তবে সেটা না নিয়ে যাওয়াই ভালো। অল্প কিছু নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে আপনার বিমানবন্দরে আপনি নামার পর সেখান থেকে আপনার গন্তব্যস্থানে যাওয়া প্রথম 2-1 দিনের জন্য। তাছাড়া আপনি মার্কিন ডলার নিয়ে যেতে পারেন, বা অন্য কোনো দেশ থেকে যদি কেউ যান সেই দেশের মুদ্রাও নিয়ে যেতে পারেন, যেমন সেটা হতে পারে ব্রিটিশ পাউন্ড, ইউরো, এরকম যে কোনো মুদ্রা আপনারা নিয়ে যাবেন। যাওয়ার পর সেটি অবশ্যই যে কোনো ব্যাংক থেকে টাকা ভাঙাতে পারেন, অর্থাৎ সেই মুদ্রা বিনিময় করে নেবেন। অথবা যদি আপনারা কেউ আশেপাশে ব্যাংক না পান, ব্যাংক পেয়ে যাবেন, ব্যাংক পাওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া আপনারা যদি কেউ বাঙালি পাড়া বা এমন কোথাও আশেপাশে থাকেন, এ সমস্ত জায়গায় কিছু দোকান থাকে, তাদের কাছ থেকে নিতে পারেন। এখানে কোনো ধোঁকাবাজি হয় না, তবে চাইনিজ কিছু দোকান আছে বিশেষত গুয়াংজু শহরে, সেখানে অনেকের সাথে অনেক ধোঁকাবাজি হয়েছে, আমার আশেপাশেই হয়েছে। সেই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, চীনা বিভিন্ন মানি এক্সচেঞ্জের দোকান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করবেন না। এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধোঁকার মধ্যে পড়ে যেতে পারেন এবং এটি আপনাদের জন্য ঝুঁকি হয়ে যেতে পারে। এরপরে বলছি, যদি আপনারা নগদ মুদ্রা বিনিময় করেন, ব্যাংক আপনাদের জন্য সবথেকে ভালো। ব্যাংকে বিনিময় করতে পারলে আপনার হয়রানির কোনো বিষয় নেই, যদিও ব্যাংকে আপনার ব্যাংক যে রেট আছে সেই রেটেই কিন্তু আপনাকে দেবে। মানি এক্সচেঞ্জ যদি ওই চীনাগুলোতে যান তাহলে কিন্তু আপনাকে কিছু বেশিও তারা আমন্ত্রণ করতে পারে যে আপনাকে আরও বেশি রেট দিচ্ছি, কিন্তু ধোঁকাবাজি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এরকম বাঙালি বা যেখানে বাংলাদেশি অনেক মানুষরা মুদ্রা বিনিময় করে এমন জায়গায় যদি যান, তারা কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক থেকে রেট আপনাকে কম দেবে, কিন্তু আপনি কোনো ধোঁকাবাজির মধ্যে পড়বেন না এবং সেখানে কোনো দিন রাত নির্দিষ্ট সময় নেই, বেশিরভাগ সময় আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। আর নগদ মুদ্রা আপনি মোটামুটিভাবে সব জায়গাতে ব্যবহার করতে পারবেন। আমি যেটা পেয়েছি, একেবারে গুয়াংজো থেকে শুরু করে কুনমিং, জানজিয়াজি, চেংদু অর্থাৎ সিচুয়ান, তারপর এই প্রদেশগুলো আমি ঘুরেছি। তাছাড়াও শিয়ামেন, আরও বিভিন্ন শহর যেমন সাংহাই, বেইজিং, সব জায়গাতেই ঘুরেছি। যে কোনো জায়গায় আপনি নগদ মুদ্রা দিতে পারবেন, তবে কিছু কিছু জায়গা থাকে যেমন খুচরো টাকা দেওয়া লাগে। বাসে যদি ওঠেন, যদি আলিপে থাকে আপনার, আলিপে দিয়ে আপনি বাসে সেখানে দিতে পারবেন, দেখা যাচ্ছে 1.8 রেনমিনবি কাটবে। আর যদি আপনি নগদ দেন সেক্ষেত্রে আপনাকে 2 রেনমিনবি দিতে হবে, মানে 1 রেনমিনবির 2টা নোট দিতে হবে। এরকম কিছু ব্যাপার আছে। তবে আপনাকে খুচরা রাখতে হবে, খুচরা না রাখলে আপনি কিন্তু দিতে পারবেন না, আপনাকে ওখানে কেউ ভাঙিয়ে দেবে না বাসে ওঠার সময়। তবে আপনার যদি ভাঙতি টাকা দরকার হয়, যে কোনো মেট্রো স্টেশনে যাওয়ার পর যদি আপনার কয়েন দরকার হয় মেট্রো টিকিট কেনার জন্য, সেই কয়েন কিন্তু আপনাকে ওই প্রতিটা স্টেশনেই একটা
বিশেষ একটা কাউন্টার থাকে, সেটা হচ্ছে হেল্প ডেস্ক। সেই হেল্প ডেস্কে গিয়ে যদি আপনি বলেন যে আমার খুচরো টাকা দরকার, তারা কিন্তু আপনাকে খুচরো টাকা দেবে। আপনি 50 টাকা দিলেন, মানে 50 রেনমিনবি দিলেন, তার 50-এর মধ্যে আপনাকে বলবো আপনার কতগুলো কয়েন দরকার। যদি বলেন 5টা, সে আপনাকে 10টা কয়েন দিয়ে দেবে, যে পরবর্তীতেও যাতে আপনি কাজে লাগাতে পারেন। কারণ মেট্রোতে যখন আপনি যাত্রা করবেন তখন টিকিট করার জন্য আপনাকে কিন্তু কয়েন দিতে হবে। কিছু কিছু জায়গায় কয়েনও সাপোর্ট করে, আবার মুদ্রাও সাপোর্ট করে, মানে কাগজের নোটও তারা নিয়ে থাকে, মানে মেশিনগুলো নেয়। আবার কিছু কিছু জায়গায় মেশিন নিতে চায় না, তখন আপনাকে তারা সাহায্য করবে। অথবা দেখা গেল যে আপনার 50 রেনমিনবি এর নোট দিচ্ছেন, সেটা নিচ্ছে না, ওখানে হয়তো 10 রেনমিনবি এর নোট নেয়। সেটা বললেও সেটা কিন্তু আপনাকে ওই যে হেল্প ডেস্ক যেটা আছে, ওখানে একজন সাধারণত মহিলা পুলিশের মতো একজন বসা থাকে, ওনাদেরকে বললে ওনারা আপনাকে টাকা ভাঙিয়ে দেবে। এইটা গেল নগদের বিষয়। তাছাড়াও আপনি যে কোনো জায়গায় কেনাকাটা করতে যাবেন, হ্যাঁ এটা সত্যি যে কিছু কিছু জায়গায় আসলেই কিছু জটিলতা তৈরি হতে পারে, কারণ তারা নগদ মুদ্রার ব্যবহার কিছুটা কম করে। এজন্য আপনি ধরেন কোনো একটা শপিং মলে গেলেন কিছু একটা কিনতে, দাম হলো 545 আরএমবি। এখন আপনি 600 আরএমবি তাকে দিলেন, 600 আরএমবি দেওয়ার পরে তাকে তো 55 আরএমবি ফেরত দিতে হবে। সেই 55 আরএমবি আপনাকে ফেরত দেওয়ার মতো তার কাছে দেখা যাচ্ছে পর্যাপ্ত খুচরা টাকা নেই। সেক্ষেত্রে সময়ের কালক্ষেপণ হতে পারে, অর্থাৎ অন্য জায়গায় গিয়ে তাকে ভাঙতি টাকা খুঁজতে হতে পারে। এরকম কিছু জটিলতা আছে, এগুলো তৈরি হতে পারে। তবে আপনি যদি উইচ্যাট বা আলিপে এগুলো রাখেন, এগুলো রাখলে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায়, মানে প্রায় সব জায়গাতেই, আপনি ফুটপাতেও যদি কেউ কোনো কিছু বিক্রি করে, যেমন মোজা বিক্রি করে বা অনেক কিছুই বিক্রি করে, ফুটপাতে যে সমস্ত খুচরা জিনিস বিক্রি হয়, সে সমস্ত জায়গার থেকেও যদি আপনি কোনো কিছু কিনেন, সেখানেও ওই কিউআর কোড থাকে, আলিপে, উইচ্যাট, এগুলো দিয়ে আপনি মুদ্রা পরিশোধ করতে পারবেন। আর এই কথার সাথে সাথে কিন্তু ই ওয়ালেটের কথা অনেকটা চলে আসলো। ইতিমধ্যে আমি অনেকটাই বলে ফেলেছি। ই ওয়ালেট যদি থাকে, আপনি কোথাওই আটকাবেন না, আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ই ওয়ালেটের মাধ্যমে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছু অতিরিক্ত খরচের বিষয় আছে। যেমন ধরুন আপনি নগদ মুদ্রা কিনছেন, মার্কিন ডলার আপনি বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাচ্ছেন, আমি এটাই ধরে নিচ্ছি আপনি 130 টাকা দিয়ে আপনি মার্কিন ডলার নিয়ে গেলেন। যাওয়ার পর সেখানে আপনি 8.2 বা 8 ধরে নিচ্ছি, প্রতি ডলারে আপনি 8 রেনমিনবি করে পেলেন। এতে আপনার যা টাকা হলো তা দিয়ে আপনি খরচ করলেন, ভালো কথা। কিন্তু যদি আপনি আলিপে অথবা উইচ্যাট এগুলো দিয়ে যদি আপনি আপনার কাজ করতে চান, আর যদি আপনি ব্যাংক থেকে আপনার কার্ডে এন্ডোর্স করা আছে, আপনি সেই কার্ডটা যুক্ত করে নিলেন। আলিপেতে কিন্তু ব্যাংকের কার্ড যুক্ত করতে হয়, এবং বাংলাদেশ থেকে যখন আপনি চায়নাতে যাবেন, বাংলাদেশে থাকা অবস্থায় সেটি অ্যাক্টিভেট করে নিতে হয়। তা না হলে ওখানে গিয়ে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না, ওটিপি আসার ঝামেলা হতে পারে, ব্যাংকের হেল্পলাইনে ফোন দেওয়া লাগতে পারে, ওই দেশের নাম্বার থেকে ফোন দিলে তারা আপনার কাজ করে দেবে না। সুতরাং আপনি বাংলাদেশ থেকেই সেটি অ্যাক্টিভ করে নিয়ে যাবেন। এখন কথা হচ্ছে, তারপরও কিছু কিছু ব্যাংক আলিপেকে কিন্তু সুযোগ দেয় না। যেমন ইস্টার্ন ব্যাংকের সাথে আমি এর আগে কথা বলেছিলাম, আমার পরিচিত একজনের সমস্যা হচ্ছিল যে তার কার্ডে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরও কাজ হচ্ছিল না। তখন ইস্টার্ন ব্যাংকের কাস্টমার কেয়ারে আমি কথা বলি, তারা বলে যে এই পেমেন্ট গেটওয়েতে তারা কোনো প্রকারের কোনো লেনদেনের অনুমতি দেয় না। তো এমন যদি হয় তাহলে তো হবে না। তাছাড়া আপনার ব্যাংক যদি আলিপেতে পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রকারের কোনো জটিলতা না থাকে, তাদের নিষেধাজ্ঞা না থাকে, তাহলে আপনারা করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, ব্যাংক আপনার থেকে ডলার রেট ব্যাংকই রাখবে, কিন্তু সেখানে ডলার থেকে যখন রেনমিনবিতে কনভার্ট হবে, তখন কিন্তু আপনি রেট কম পাবেন, এবং সেখানে কিন্তু মার্কআপ চার্জ ধরবে। এবং এই মার্কআপ চার্জ ধরার পর আপনার দেখা যাচ্ছে যে, ধরুন যদি আপনি নগদ মুদ্রা খরচ করতেন, তাহলে আপনি পেতেন $1 8.2 রেনমিনবি অথবা 8 রেনমিনবি পেতেন। কিন্তু যদি আপনি সেটি আপনার আলিপে দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পাবেন 7.5 অথবা 7.2 রেনমিনবি এরকম। তারপরেও আবার সেখানে লিমিট আছে, যে 200 রেনমিনবি বা এরকম একটা অ্যামাউন্ট আছে। এর উপরে যদি কোনো পেমেন্ট হয় একবারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত একটি চার্জ দিতে হবে। সেই অতিরিক্ত চার্জকে এড়ানোর জন্য আপনি যেটি করতে পারেন, ওখানে যে বিক্রেতা যারা আছে, ধরুন আপনার বিল হয়েছে 500 আরএমবি, আপনি তার কাছে 3 কিস্তিতে টাকা দিবেন, 200, 200, 100, অথবা
দেখা যাচ্ছে 180 তারপর বাকি যতটুকু থাকে এভাবে। এটা যদি তাদেরকে বলেন যে আমি একবারে টাকা দেবো না, আমি ভেঙে ভেঙে টাকা দেবো, তাতেও তারা কোনো আপত্তি করে না। এটাও কিন্তু আপনি তাদের সাথে করতে পারেন। এভাবে যদি আপনি লেনদেন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত যে চার্জ কাটার সম্ভাবনা ছিল সেটি কিন্তু আর কাটবে না। আর তাছাড়া আপনারা, আমার যেটা মনে হয়, আমার মতে আপনার কার্ড খুব একটা জরুরত নেই। আমার যেটা মনে হয় যে আপনার কার্ডের খুব একটা দরকার নেই। কার্ড আপনি না নিয়ে গেলেও হবে, অথবা যদি থাকে সেটা আপনি রেখে দিতে পারেন বিশেষ ক্ষেত্রে ব্যবহারের জন্য। তাছাড়া আপনি যেটি মূলত রাখবেন সেটি হচ্ছে নগদ। আর তাছাড়া আরেকটি রাখবেন আলিপে অথবা উইচ্যাট, অথবা দুইটাই রাখতে পারেন। এই দুটাতে আপনার কার্ড অ্যাড করে রাখবেন। যদি দেখেন কোথাও আপনার এটা ছাড়া উপায় নেই বা দেরি হচ্ছে, আপনি তখন সাথে সাথে সেটি দিয়ে আপনার মূল্য পরিশোধ করে দেবেন বা আপনার বিল পরিশোধ করে দেবেন। তাছাড়া বেশিরভাগ সময় চেষ্টা করবেন নগদ মুদ্রা থেকে খরচ করার জন্য। আর অবশ্যই নগদ মুদ্রার ক্ষেত্রে নগদ মুদ্রা চেনার উপায়, মানে জাল নোট যাতে না হয় সেক্ষেত্রে আপনি সেই চেনার উপায়গুলো ভালো মতো দেখে রাখবেন, এবং নোটগুলো যখন দেবেন এবং দেওয়ার পর যখন নেবেন, নেওয়ার সময় অবশ্যই ভালো মতো পরীক্ষা করে নেবেন যাতে আপনি কোনো ধোঁকাবাজির মধ্যে না পড়েন, আপনার কাছে কোনো জাল নোট না আসে। তো এই ছিল আজকের আলোচনা। হয়তো আলোচনাটি আপনার কোনো না কোনো কাজে এসে থাকতে পারে। যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই। নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদের সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।